তাহলে এমনিতেই হচ্ছে স্টিল কি টেনশনে ভালো কাজ করে, কিন্তু কম্প্রেশন নাম্বারে যখন আসবো তখন আমরা অ্যাজ ইউজুয়ালি কম্প্রেশন বলতে কি বুঝি? এটা হচ্ছে একটা কলাম, কলামের সেন্ট্রয়েড হচ্ছে এখানে আমি যদি A1 যদি লোডটা পেতে পারি, এটা মানে কি? এটা হচ্ছে আমার ফুললি কম্প্রেসড এবং এক্সিয়ালি কম্প্রেসড। আমাকে 11টা 20 করে লেখানো হবে। পি হচ্ছে কি একদম এক্সিয়ালি কম্প্রেসড। এটা হচ্ছে পিওর কম্প্রেশন নাম্বার। এগুলো আমরা কি বলি? পিওর কম্প্রেশন নাম্বার। আর পিওর কম্প্রেশন নাম্বারের নাম হচ্ছে কলাম। ঠিক আছে, পিওর কম্প্রেশন নাম্বারের নাম কি? কলাম। এখন দেখেন কোন একটা কারণে আপনি ভুলক্রমে বললেন কি লোডটা একটু সেন্টারে না পড়ে একটু সেন্টার থেকে সাইডে চলে যাবে, তখন কি শুরু হবে? তখন হচ্ছে আমার এটা যেমন ছোট হবে, অর্থাৎ এটা যখন কম্প্রেস হবে, কম্প্রেস হওয়ার পাশাপাশি তার মধ্যে কি চলে আসবে? একটা বাকিং চলে আসবে। ক্লিয়ার? এটা কি চলে আসবে? একটা বাকিং চলে আসবে। তখন এখানে আমরা দেখব কম্প্রেশন ফোর্সের পাশাপাশি বা কম্প্রেশনের পাশাপাশি ব্যান্ডিং মোমেন্ট কাজ করা শুরু করছে। কারণ ব্যান্ডিং মোমেন্ট না করলে কোনো কিছু জীবনে ব্যান্ড করার কথা না। যেহেতু সে ব্যান্ড করতেছে তার মানে তার মধ্যে অবশ্যই কি বিদ্যমান? ব্যান্ডিং মোমেন্ট বিদ্যমান। তখন এই জিনিসটার নাম হয়ে যাবে বিম কলাম বা কলাম বিম। বুঝতে পারছি? অর্থাৎ যদি আমি দেখি বিম কলাম মানে কি? যদি আমি দেখি এখানে এক্সিয়ালি লোডের পাশাপাশি কিছু হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট চলে আসছে, তখন তার নাম কি হয়ে যাবে? বিম কলাম বা কলাম। বুঝতে পারছি? তাহলে এখন আমরা সবসময় কি নিশ্চিত করতে পারবো যে এক্সিয়ালি লোড করতেছে আমার? এক্সিয়ালি লোড করতেছে এটা আমি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবো না। এই জন্য আমরা একটা জিনিস বুঝলাম, কার্ন নামে একটা জিনিস বুঝছিলেন, তার মনে আছে? একটা এরিয়া আছে এখানের মধ্যে KERN, কার্ন। এই জিনিসটার সাথে পরিচিত আপনারা? আচ্ছা দেখেন, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে কলামের মধ্যে সেন্টারে তো একদম পারফেক্ট সেন্টারে তো লোড ফেলতে পারবো না, কিন্তু আমার টার্গেট হচ্ছে কলামের কোনো জায়গাতে টেনশন না আসে। কারণ টেনশন আসলে কি হবে? কংক্রিট টেনশনে খারাপ, কংক্রিট তখন কলামে ফিল ধরানো শুরু করবে, তো ব্রেক সৃষ্টি করবে। তাহলে আমার টার্গেট কি থাকে? আমার টার্গেট থাকে কোনোভাবে যাতে কলামে কি ডেভেলপ না করে, টেনশন যাতে ডেভেলপ না করে। এই KERN কার্ন এরিয়াটা হচ্ছে এমন একটা এলাকাকে বোঝায় যে এলাকায় আপনি লোড অ্যাপ্লাই করলে কখনোই টেনশন ডেভেলপ করা পসিবল না। অর্থাৎ আপনি এই এরিয়ার মধ্যে যদি কম্প্রেসিভ ফোর্স দেন, একটু বিষয় বাট কখনোই কোনো জায়গাতে কি ডেভেলপ করবে না? টেনশন ডেভেলপ করবে না। কথা কি বুঝতে পারছি? এখন যেভাবে দিই না কেন, আমি সেন্টার থেকে যখনই সরাই ফেললাম তখনই তার মধ্যে কি আসা শুরু করলো? আমার বাকিং শুরু করলো, সরি ব্যান্ডিং শুরু করলো, বাকিং শুরু করলো। এখন দেখেন, আমি যখন কম্প্রেশন, চ্যাপ্টারের নাম হচ্ছে কম্প্রেশন নাম্বার। এখন শুধু কম্প্রেশন নিয়ে আমরা আজকে আলোচনা করলে হবে না। কেন? কারণ শুধু কম্প্রেশন কখন করব? যখন আমার এক্সিয়ালি লোডে করতে পারবো, ঠিক একদম সেন্টার লোড দিতে পারবো, এই গ্যারান্টি আমরা কেউ কখনো দিতে পারবো না। যার কারণে আমরা আসলে এখানে কম্প্রেশনের পাশাপাশি যেটা নিয়ে বেশি কনসার্ন থাকবো সেটা হচ্ছে কি বাকিং। বুঝতে পারছি? তাহলে এবার আসেন, আমাদের ফেলিওর এক্সিলি কয়ভাবে হয়? ফেলিওর এক্সিলি যেটা হয় সেটা হচ্ছে কম্প্রেশনের কেসে কথা বলছে। টেনশনে কি হবে? টেনশন হচ্ছে আমার ম্যাটেরিয়ালটা ইন ক্রস করে চলে গেছে, যে ক্রস সেকশন আছে, ক্রস সেকশনের FY, ক্রস সেকশনের যে স্ট্রেস সেটা FY ক্রস করে চলে গেছে, সেটাকে বলে আমরা ইল্ডিং ফেলিওর বলতাম। আর একটা কি ছিল? বোল্টের জায়গাগুলোতে ফ্র্যাকচার ফেলিওর ছিল। কি ফেলিওর? ফ্র্যাকচার, সে ছিঁড়ে বের হয়ে গেছে। এরপর আমরা একদিন বললাম কি ব্লক শেয়ার করলাম। অর্থাৎ কি ব্লক শেয়ার? কি যে নিচের একটা পোরশন বা মাঝখানে একটা পোরশন ছিঁড়ে বের হয়ে চলে গেছে। ক্লিয়ার? এই তিন ধরনের ফেলিওর ক্রাইটেরিয়া করছে আমরা কিসের জন্য? টেনশন মেম্বারের জন্য। আজকে আমরা পড়ছি কাকে নিয়ে? কম্প্রেশন মেম্বারের। কম্প্রেশন মেম্বারেও ফেলিওর ক্রাইটেরিয়া আসলে
দুইভাবে। কিভাবে আসবে? এক নাম্বার আসতে পারে, তাকে আমি এত চাপ দিলাম, সে হচ্ছে কি কম্প্রেশন সে ব্যান্ডিং করে বাকলিং হয়নি, এবং এই কথাটা বেশি চাপ দিলে বাকলিং করবে, এটা একদম একটা ভিতরে একটা ঢুকে যাবে, চ্যাপ্টার হয়ে যাবে। যেমন আপনারা ওই ক্যান, মোজর ক্যান অথবা হচ্ছে কোয়াগুলার ক্যান অথবা স্প্রাইটের ক্যানগুলো চাপ দেয়, যে অবস্থাটা একটা সেরকম ফেলিওর, এটা আমরা কি বলছি? ক্রাশিং ফেলিওর। আর একটা ফেলিওর হতে পারে কি আপনার প্লাস্টিকের 12 ইঞ্চি স্টিল করবে, যখন দিবেন এটাকে ক্রাশ করে ফেলতে হবে, নাকি দিয়ে ব্যাগে পুশ করে ফেলে দেবে, ভেঙে যাবে, তাহলে এটা কেন হলো? বাকলিং ফেল। তাহলে আমরা কোন লোডে একটা কম্প্রেশন নাম্বার ফেল করবে সেটা বের করার জন্য কদিককে চেক করতে হবে। অর্থাৎ আমরা একবার বের করবো ক্রাশ হওয়ার জন্য কতটুকু লোড দরকার, আর একবার চিন্তা করবো বাকলিং শুরু হওয়ার জন্য কতটুকু লোড দরকার। যেটা ছোট সেটাই হচ্ছে আমাদের লিমিট, এর উপরে লোড চালানো যাবে না। কথা কি সিম্পল কথা বুঝতে পারছেন কি? এটা বলছি আমি টেনশনের সাথে কানেকশনটা তৈরি করব, বুঝতে পারছেন? টেনশন ফেল করতে কয় উপায়? তিন উপায়। একটা হচ্ছে ক্রস সেকশনে ইল্ড, অর্থাৎ ম্যাটেরিয়াল তার ইলাস্টিসিটি ক্রস করে বেরিয়ে গেছে, চলে গেছে, অথবা যেখানে বোল্ডিং করছি ওইখানে কি হইছে? ফ্র্যাকচার হচ্ছে, ছিঁড়ে বেরিয়ে গেছে, বুঝতে পারছি? আর তিন নাম্বার কি ছিল? ব্লক শেয়ার। আর কম্প্রেশনের ফেলিয়ার কয়টা? দুইটা। এখন চিন্তা করেন আমাদের কমন সেন্স কি বলে ক্রাশিং কোথায় হবে? ছোট মেম্বারগুলোতে নাকি বড় মেম্বারগুলোতে? মানে লম্বা মেম্বারগুলোতে হবে নাকি ছোট মেম্বারগুলোতে? ক্রাশগুলো হবে ছোট মেম্বার, আর লম্বাগুলোতে কি হবে? বাকলিং। এবার আসেন, মেম্বার যখন ছোট, ক্রাশ করানোর জন্য অনেক পরিমাণ ফোর্স আসলে দরকার। অতটুকু ফোর্স আমাদের আসলে এক্সিলারি আসে না। যারা হচ্ছে লেংথ অনেক ছোট, এটা একটা নাম শুনেন, স্ট্রাট, স্ট্রাট মানে যারা হচ্ছে খাটো, যারা হচ্ছে কি খাটো, আর যেগুলো হচ্ছে লম্বা সেগুলো আমরা বলি স্ল্যান্ডার। এখন আসলে স্ল্যান্ডার এবং স্ট্রাট যদিও বলছে এটা মানে খাটো, এটা মানে লম্বা, আসলে শুধু খাটো এবং লম্বা দিয়ে আসলে বোঝা হয় না, তার সাথে আরেকটা জিনিসটা সাইডে কতটুকু মোটা। মনে করেন আপনি একটা মানুষ বিশ্বর মতো, যেমন লম্বা তেমন কি সাইডেও আছে, ওর স্টেবিলিটি যত, আমি যদি মনে করেন ওনাকে যদি লম্বা যদি বিশ্ব সমান, ওনার স্টেবিলিটি সেম হবে না। এখন বিশ্ব কিন্তু লম্বা, কিন্তু সেটা নাম না আসলে স্ট্রাটের মতো, কিন্তু ওনাকে যদি লম্বা করে দিলে কাজ করতে আসবে স্ল্যান্ডার নাকি স্ট্রাট। এই কথাটা বোঝার জন্য যেমন আমার হাইট দরকার পড়ে, তেমন সাথে সাথে ক্রস সেকশনটাও আমার দরকার। এইগুলোর মধ্যে কয়টা কোয়ান্টিটি ঢুকানো আছে? কয়টা জিনিস ঢুকানো আছে? দুইটা জিনিসের ইফেক্ট ঢুকানো আছে। একটা কি লম্বা হওয়ার ইফেক্ট, আর একটা ক্রস সেকশন। ক্রস সেকশনে কি এরকম একটা জিওমেট্রিক ইফেক্ট ওর মধ্যে ঢুকানো আছে। কথা কি বুঝতে পারছেন? আস্তে আস্তে সামনে গেলে আমরা এগুলো পরিষ্কার করব। এখন তাহলে আমরা আসলে বের করব কম্প্রেশনটা। আচ্ছা, কতটুকু কম্প্রেসিভ ফোর্সে নিতে হবে এটা আমরা জানি, তাই না? আমাদের কম্প্রেসিভ ফোর্স কি এই লোড সর্বোচ্চ কত নিতে হবে? Fy নিতে পারবো না? Fy আমরা কিভাবে বের করব? মনে করেন আমি এখানে চাপ দিচ্ছি, আমি বললাম ওর মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস কত তৈরি হচ্ছে। কম্প্রেসিভ স্ট্রেস কিভাবে বের করব? F P/A। এটা ফর্মুলা তো সবাই জানেন নাকি? লোড চাপ হচ্ছে P, এখানে স্ট্রেস কত ডেভেলপ করতেছে? P/A, ফোর্স পার ইউনিট এরিয়া। অর্থাৎ আমরা ক্রাশিং এর জন্য অথবা তার পিওর কম্প্রেসিভ স্ট্রেস আমরা কি করতে পারছি? বের করতে পারছি। অথবা উল্টোভাবে যদি বলি, আপনি জানেন তার ইলাস্ট্রেশন কত? Fy। ইলাস্ট্রেশন কত? Fy। ইলাস্ট্রেশন কত? Fy। এখন আপনি বললেন সে কতটুকু লোড সহ্য করতে পারবে। সিম্পল কথা, তার Pn হবে কত? Fy ইনটু কত? F, তাই না? কথা কি বুঝতে পারছেন কি বুঝেন নাই? যদি আমি বলি তার ম্যাটেরিয়ালের সর্বোচ্চ ইলাস্ট্রেশন কত? Fy, তাহলে তার সহ্য ক্ষমতা কত লোডের? Pn Fy ইনটু A। এটা সিম্পল কথা। ক্রাশিং কখন হবে? যদি আমার Pn এর চেয়ে বেশি লোড আমি চাপ, তখন কি শুরু হবে? ক্রাশিং শুরু হবে। কিন্তু এটা তো আমরা বুঝে গেছি, ক্রাশিং নিয়ে আমাদের টেনশন না, আমাদের কাকে নিয়ে? বাকলিং নিয়ে। বাকলিং কতটুকু লোড দিলে সে বাকলিং শুরু করবে, এটাই আমরা আমাদের বের করতে হবে। কথা কি বুঝতে পারছি? আমরা কাকে বের করতে যাচ্ছি এখন? কতটুকু লোড চাপাইলে বা কতটুকু কম্প্রেশন দিলে
কি হবে তার মধ্যে বাকলিং মাত্র স্টার্ট হওয়া শুরু করবে। বাকলিং স্টার্ট হওয়া শুরু করতে মানে আমার জন্য এটা কি ফেল করে দিচ্ছে। তবে আসেন শুরু করতেছি। হ্যাঁ বলেন, কনফিউজ হয়ে বলেন। এবং বুঝতেছি যেগুলো লম্বা ওগুলোকে ক্রাশ করার কোনো পসিবিলিটি আসলে খুব একটা কম। তারপরও দেখা যাক আমরা আসলে যখন কম্পিউটারে যখন আমরা দেখি যখন চেকে দেওয়া হবে তারপর এখন আমরা আসলে যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে কি মিনিমাম কতটুকু লোড চাপাইলে বাকলিং করে। এটা শুধু একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং। কি জিনিস? ক্রিটিক্যাল বাকলিং। তাহলে মিনিমাম যতটুকু লোড চাপাইলে মাত্র বাকলিং শুরু হবে, এই লোডটা সুন্দর একটা নাম আছে, নামটা কি? ক্রিটিক্যাল বাকলিং। তাহলে আপনাদের আমি জিজ্ঞাসা করি ক্রিটিক্যাল বাকলিং এর জিনিসটা কি? এটার মানে হচ্ছে মনে করেন আমি বললাম যে একটা কলামের ক্রিটিক্যাল বাকলিং হচ্ছে 10 কিলোনিউটন। এটার মানে কি 10 কিলোনিউটন তার উপর চাপাইলে তার মধ্যে মাত্র বাকলিং শুরু হবে। এই কথাটা কিন্তু ভুললে চলবে না, মাত্র বাকলিং শুরু হচ্ছে। তাহলে এখন আমরা এই ক্রিটিক্যাল বাকলিং নোটটা কোন ফর্মুলায় বের করা যায় সেটা হচ্ছে আমরা করব। আচ্ছা, এই ক্রিটিক্যাল বাকলিং নোটের যে থিওরিটা, এই থিওরিটা আসলে বের করছিল এই ইউলার নামে একজন বিজ্ঞানী। তো এটাকে অনেক সময় ইউলার বাকলিং লোড বলা হয় অথবা ক্রিটিক্যাল ইউলার বাকলিং লোড বলা হয়। বুঝতে পারছি? ওনার নাম এটাকে ক্রিটিক্যাল বাকলিং লোড বলা হয় অথবা ইউলার বাকলিং লোড বলা হয়। এই আপনি কি লেখাগুলো শেয়ার করবেন কলেজের সাথে একটু মিলে ইউলার বাকলিং লোড বলা হয়। এবার আসেন এইটা কিভাবে হিসাব করা হচ্ছে একটু দেখি। এখন যে প্রুফটা করাচ্ছি এটা পরীক্ষায় আসলেও আসতে পারে। আচ্ছা দেখেন, এই ইউলার বাকলিং লোড থিওরিটা যখন আমরা পড়তেছি তখন তার কিছু অ্যাসাম্পশন আছে। অ্যাসাম্পশন মানে কি? কোন একটা থিওরি আপনার আগে আপনি কিছু জিনিস স্বীকার করে নিতে হবে। এই কিছু জিনিস কি করতে হয়? কিছু জিনিস স্বীকার করে নিতে হয়। এগুলোকে আমি বলি কিছু জিনিস আমি স্বীকার করে নিব যে এই কাহিনীর সাপেক্ষে এই থিওরি অ্যাপ্লাই করা যাবে। এই থিওরি এই কাহিনীর নাম মধ্যে অ্যাপ্লাই করা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আপনি বলেন কি এইটার অ্যাসাম্পশনটা কি? অ্যাসাম্পশনটা আমি বলছি, মুখে বলতেছি, একটু ভালো মতো খাতে নোট নিয়ে রাখেন। প্রথম অ্যাসাম্পশন, দুইটা অ্যান্টি পিন জয়েন্ট, দুইটা অ্যান্টি জয়েন্ট পিন জয়েন্ট এটা বলে পিন পিন কানেকশন। বুঝতে পারছি? পিন পিন কানেকশন, দুইটা অ্যান্টি হচ্ছে পিন। বুঝতে পারছি? এটা দুইটা অ্যান্টি হচ্ছে কি পিন। লোড অ্যাপ্লাই করা হচ্ছে ঠিক সেন্টার লাইন বরাবর। লোড অ্যাপ্লাই কোন বরাবর? সেন্টার লাইন বরাবর, অর্থাৎ নো ইসেন্ট্রিসিটি, নো ইসেন্ট্রিসিটি ইন অ্যাপ্লাইং লোড। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং লোড, before applying load the column remains straight, অর্থাৎ লোড চাপানোর আগে কলাম সোজা ছিল। কলাম বানানোর সময় পাকাভাবে বানাইলে তার উপর এই ফর্মুলা ইউজ করে ক্রিটিক্যাল বাকলিং লোড হিসাব করা যাবে না। Before applying load the column remains straight. আচ্ছা, তাহলে এখন আসেন আমি এটা চাপাই দিলাম, এটা চাপানোর ফলে কি হলো? তার পরিমাণ হলো জয়। এখন বললাম থেকে x পরিমাণ ডিসটেন্সে তার বাকি হচ্ছে তার রিফ্লেকশন হচ্ছে কত?
y পরিমাণ তার ডিফিনিশন কতটুকু হয়েছে ওয়াই পরিমাণ। আচ্ছা এবার আমি হচ্ছে এই বাঁকা অংশটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি এদিকে একটা কি কত p তাহলে এখানে কত আসবে p আসবে ও যাচ্ছে এদিকে ঘুরতে তার মানে একটা মোমেন্ট আসবে হচ্ছে এদিক বরাবর যেটার নাম হবে কত m is equal to y into p সেটা বুঝতে পারছেন কিনা বলুন জাস্ট এই নিচের অংশটা ফ্রি বডি ডায়াগ্রাম আছে প্রথমে আমার সামেশন অফ FOL অর্থাৎ ফোর্সের যোগফল কত হইতে হবে শূন্য হইতে হবে তাহলে এদিকে দিক p তাহলে এদিকে কি দিতে হবে p দিতে হবে আবার টোটাল মোমেন্ট কত আসতে হবে 0 আসতে হবে তাহলে এই যেটা p করতে কি নাকি এইভাবে ঘুরে ফেলার চেষ্টা করছে তার মানে একটা মোমেন্ট আসবে সেটা কত ফোর্স ইনটু ডিসটেন্স ফোর্সের মান কত p ডিসটেন্সের মান কত y আচ্ছা এইবার ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভেচার এটা দিয়ে হচ্ছে আমাদের শুরু হবে ইলাস্টিক কার্ভেচার ইকুয়েশন এটা কি ছিল এটা ছিল হচ্ছে d স্কয়ার ডিসপ্লেসমেন্ট এই ফর্মুলাটা আপনারা মেকানিক্স অফ ম্যাটেরিয়াল 2 তে পড়ছেন ভুলে গেছেন হয়তো এটা হচ্ছে ইলাস্টিক কার্ভেচার ইকুয়েশন এখন আমাদের m মানে কি ছিল m মানে ছিল হচ্ছে y ইনটু কত p এখন আমরা কি বলছিলাম এই লোডটা চাপাইলে বাকি লোড শুরু হবে সেটা আমরা কি বলছি p ক্রিটিক্যাল p কি বলছি ক্রিটিক্যাল PCR ওকে y into PCR আচ্ছা এবার আসেন এইটার একটা নাম আছে এই ইকুয়েশনের নাম আছে এর নাম হচ্ছে লিনিয়ার সেকেন্ড অর্ডার লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা জেনারেল সলিউশন হচ্ছে উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট সেকেন্ড অর্ডার লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট এগুলো হচ্ছে আপনারা পড়ছেন কোথায় ম্যাথমেটিক্স 1 2 3 4 যেগুলো পড়ছেন এর মধ্যে জিনিসগুলো ছিল আচ্ছা এটার জেনারেল সলিউশন হচ্ছে y is equal to a cos cx plus b sin cx এটা হচ্ছে তার জেনারেল সলিউশন ওকে এখন এইখান থেকে এখানে আসাটা আমি শর্টকাটে লিখে দিয়েছি পরীক্ষাটা আপনারা শর্টকাটে লিখবেন বাট এইখান থেকে এখানে আসাটা মেইন এখান থেকে এখানে আসতে প্রায় 4 পৃষ্ঠার ইন্টিগ্রেশন করা লাগে এই জায়গা থেকে এই জায়গা বানানো 4 পেজের ইন্টিগ্রেশন করা লাগে ফোরিয়ার সিরিজ এই সেই হাফ লিভে অনেকগুলো সিরিজ অ্যাপ্লাই করার পরে এখান থেকে এখানে আসা যাবে ঠিক আছে আচ্ছা √10 10 এর সাথে কঠিন ইন্টিগ্রেশনের প্রসিডিউর আসলে এখন দেখে আসেন এবার আমরা এটাকে সলিউশন করার জন্য অর্থাৎ এখানে আননোনটা কে সি এর ভ্যালু আমরা জানি সি এর ভ্যালু হচ্ছে √10 PCR ডিভাইডেড বাই EI এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু সমস্যা তো জানা গেছে কি y এর মান a এর মান যায় না b এর মান যায় না এখন এগুলোকে আমাদের সলভ করতে হবে a এর মান যায় না আর কিসের মান যায় না b এর মান জানি না এবার আসেন এই a এবং b এর মান বের করার জন্য আমরা যেটা করব সেটা আমাদের বাউন্ডারি কন্ডিশন সেট করব
এগুলো সবগুলো রেজাল্ট করানোর কথা বাউন্ডারি কন্ডিশন সলভ করানোর কথা কতটুকু কোশ্চেন বা কলেজে কি বলতে পারছি না বাউন্ডারি কন্ডিশন থেকে ডাইরেক্ট তুমি আপনাদেরকে বললাম পুরো কিছু এই ছবিটা দেখো টাকা যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু কত এই ছবিতে যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 0 তাহলে এটা একটা বাউন্ডারি কন্ডিশন অর্থাৎ x এর ভ্যালু 0 হইলে y এর ভ্যালু কত 0 এখন y এর ভ্যালু 0 হইলে তাহলে আবার আসেন এখানে তাহলে কি বলবো a cos c into 0 plus b sin c into কত 0 দেখি বলো তো এখান থেকে কি বের হবে sin 0 cos 0 না জি sin 0 ভ্যালু কত 0 cos 0 ভ্যালু কত 1 মানে এই পুরো ভ্যালুটাই কত হয়ে গেছে 0 হয়ে গেছে তাহলে আমাদের কি আসছে এখান থেকে 0 is equal to a into কত 1 তাহলে অবশ্যই এখান থেকে a ভ্যালু কত চলে আসছে 0 কথা কি বুঝতে পারছি জি স্যার sin 0 মানে তো 0 তাহলে b আছে কি নাই সেটা আমার ইস্যু না কিন্তু এখন এখানে কি হলো cos 0 হলো কত 1 তাহলে 1 into a সমান 0 হবে তখন যখন a এর ভ্যালু 0 হতে হবে a এর জন্য যদি 0 না হয় কোনদিন 1 কোন বলে থাকে 0 পাওয়া সম্ভব বুঝতে পারছেন এই জিনিস দেখে আবার আসেন x এর ভ্যালু যখন এই পুরোটা লাইন ধরানো হচ্ছে l x এর ভ্যালু যখন l তখন y এর ভ্যালু তখন কিন্তু কত 0 হবে x এর ভ্যালু যখন কত দিব l দিব তখন আমার y এর ভ্যালু কত 0 জানি পয়েন্টে বের দিতে পারবে জয়েন্ট স্টার্ট কাজ তাহলে y এর ভ্যালু যেহেতু 0 তার মানে আমি কি লিখব x এর ভ্যালু l লিখে দিব কিন্তু আমি এখন এই টার্মটিকে লিখব কারণ আমি অলরেডি বুঝে গেছি এর ভ্যালু কত আসে 0 আছে 0 চলে আসে তার মানে আসলে এটা হবে b into sin cl কথা কি বুঝতে পারছো b into sin cl এখন আসে এখানে এখানে দুই জনের গুণফল সমান কত আসছে 0 আসছে দুই জনের গুণফল সমান যেহেতু 0 আসছে তাহলে হয় p এর মান 0 হইতে হবে নয়তো sin cl পুরোটা মান কত হইতে হবে 0 হইতে হবে ক্লিয়ার হয়তো কিসের মান 0 হইতে হবে হয়তো p এর মান 0 হইতে হবে অথবা sin cl এর মান কত হইতে হবে 0 হইতে হবে এখন আমি যদি চিন্তা করি b এর মান কত 0 তাহলে আর a এর মানও 0 b এর মানও 0 এই ইকুয়েশন তাহলে এক্সিস্ট করে তাহলে অবশ্যই কিসের মান 0 না b এর মান 0 না তাহলে কার মান 0 sin cl এর মান হচ্ছে 0 কিসের মান 0 sin cl এর মান 0 sin cl is equal to 0 এখন sin সামথিং সমান 0 অথবা এটাকে ইন জেনারেল সলিউশন sin n পাই sin কত n পাই তাহলে আমরা এটা যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো c is equal to n pi divided by l জিনিসটা বুঝছেন না দেখেন n t প্রাইম এটা নাকি n পাই এটা এটা হচ্ছে sin x সমান 0 এটা সিম্পল বা জেনারেল সলিউশন sin n বাই 1 আমি একটা কথা বলি আপনি n এর ভ্যালু 0 বসান কত আসবে sin 0 হলো কত 0 n এর ভ্যালু 1 n pi sin pi by এর মান 0 c equals to n pi by sin n cos pi এর মান 0 অর্থাৎ জেনারেল সলিউশন কি sin n pi এখন আমরা যদি তুলনা করি এটা কিন্তু sin কাটাকাটি গেছে এটা কথা কিন্তু এরকম বলতেছি না আমি sin কাটাকাটি যায় না তুলনা করে বুঝতে পারছি ভেক্টরের যে ভ্যালু এই দুটো ভ্যালু সেম করতে হবে যার কারণে cl সমান n pi l থেকে নিচে নিয়ে আসলে c সমান n pi ডিভাইড বাই কত l এবার আসেন এই দুটোকে আমরা এখন তুলনা করব তাহলে c সমান একবার আমি পাচ্ছি √TCR ডিভাইডেড বাই ei আর একবার পাচ্ছি
n পাই ডিভাইডেড বাই l। তাহলে এখান থেকে আমি সলিউশন দিলে আমার তো একটা পিসি এর ভ্যালুটা জানা, তাহলে পিসি এর ভ্যালু কত আসবে n স্কয়ার পাই স্কয়ার e ডিভাইডেড বাই l স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছেন কিনা বলেন। এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। আমরা আসলে এটাই রিলেট করব। হ্যাঁ, তো বলতে পিসিআর মান জানার জন্য পিসিআর এর মানটা আমার জানা দরকার ছিল। পিসিআর মানে ক্রিটিক্যাল বাকিং লোড, যে লোডটা চাপাইলে তার মধ্যে মাত্র বাকিং হওয়া শুরু করবে। এতক্ষণ PCR এর মানের জন্য আমরা কাজ করলাম। পিসিআর এর মানটা চেক করছি, এখন পিসিআর এর মান বের করতে কাজে লাগে দেখেন পাই এর ভ্যালু এটা সমান, ই এর ভ্যালু স্কুলের জন্য কনফিউশনের কেস হয়, আই এর ভ্যালু কোন থেকে আসবে কলামে ক্রস সেকশন থেকে আসবে, মোমেন্ট অফ ইনারশিয়া। এল মানে কি টোটাল লেন্থ, টোটাল লেন্থ। আপনি আই এবং এল তো মাপতে পারবেন, ই এর ভ্যালু আপনার জানা থাকবে, তাহলে পিসিআর এর ভ্যালুটা বের হয়ে গেল। অর্থাৎ একটা অজানা কিছুকে জানার জিনিস সাহায্যে বের করা। ঠিক আছে, এখন আসেন এখানে n নিয়ে একটু কথাবার্তা আছে। n এর ভ্যালু 1 মানে কি? n এর ভ্যালু 1 মানে বাকি হবে একবার, বাকি কয়বার একবার। n এর ভ্যালু 2 মানে হচ্ছে এখানে মোড আসবে কয়টা একটা দুইটা। n এর ভ্যালু 3 মানে মোড আসবে কয়টা তিনটা, একটা দুইটা তিনটা। বুঝতে পারছি? এখন বলেন n এর ভ্যালু কত নিয়ে আমি বিশ সূত্র বানাবো? 1 নিব নাকি 2 নিব নাকি 3 নিব নাকি 10 নিব? কেন 1 নিব? আমরা শুরু দেব এটাই। আমার একবার ভ্যালু চলে আসছে মানে কি বাকি শুরু হয়ে গেছে। সেকেন্ড টাইম দিলাম তো আবার তাহলে আসলে আমার মেইন সূত্র কি থাকবে না n ভ্যালু 1 বসাবো, মানে n এর কোনো সিদ্ধ চলবে না। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। মুছে দিচ্ছি আমি বোর্ড, দেন স্যার। বোর্ড মুছে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে এবার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এটা শুধু পিন পিন দেয়া আছে, এটা কোনো গ্যারান্টি আছে যে শুধু পিন পিন থাকবে? ফিক্সড পিন, ফিক্সড রোলার পিন, যে কোনো কিছু থাকতে পারে না এই কম্বিনেশনটা। প্রত্যেকের জন্য কিন্তু এখানে কিন্তু কি আলাদা আলাদা সূত্র ফর্ম, প্রত্যেকটা মোডের জন্য কি হবে আলাদা আলাদা প্রসিডিউর আলাদা, প্রুফ আলাদা, বাউন্ডারি কন্ডিশন আলাদা। বুঝতে পারছি? এখানে যদি একটা ফিক্স হয় তাহলে স্যার ওই ফার্স্ট মিনিটে একটু নিচে কিছু হ্যাঁ, ওই জিনিসটার কথাই বলছি। এখানে মনে করেন যদি আমি একটা জিনিস ফিক্স করে ফেলি, একটা যদি একটু ফিক্সড হয়ে যায়, ধরেন এখানে দেখেছি, তাহলে এখানে আমি যদি লোড চাপাই, লোডটা কিভাবে ট্রান্সমিট হবে? তখন তার আমাকে এই অবস্থায় তার লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি নাকি এই অবস্থায় লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি? এই অবস্থায় সোজা কারণে পিসিআর সূত্র কি সেম থাকবে? একটু চেঞ্জ হবে। প্রত্যেকটা মোডের জন্য আলাদা আলাদা সূত্র গ্রুপ আছে, এগুলো এখান থেকে এখানে তো বললাম 4 পেজ আছে। এটাকে বলতাম, এটাকে বলি ফিক্সড পিন FIXED ড্যাশ EIN বলতেছি, আমি একটু পরে বলবো। এগুলো আসবে এখান থেকে, এগুলো দিয়ে এটা করতে আসবে। তো এখান থেকে এখানে হচ্ছে 4 পেজের উপর, আর এগুলো আলো ভালো মতো বেশি থেকে লাগাই পেজ, এরকম 5 পেজের প্রুফ লিখতে আমাদের। ঠিক আছে, 5 পেজের প্রুফ লিখতে তো এখানে কিছু কোএফিশিয়েন্ট আছে, এগুলো প্রুফ করতে হবে। আপনাদেরকে ঝামেলা ঝামেলা দিচ্ছি না, এগুলো দিচ্ছি না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি মানে যেহেতু আমাদের ক্লাস সংখ্যা কম সেই জন্য, বাট এগুলো কিন্তু আসলে এখানের মধ্যে আছে, বাকলিং এর মেইন থিওরির মধ্যে কিন্তু এগুলো এক্সিস্ট করে। আচ্ছা, এগুলো বুঝে দিচ্ছি আমি। ফিজিক্সে করেন আপনাদের এগুলো হচ্ছে পাই স্কয়ার EI ডিভাইডেড বাই L স্কয়ার। আচ্ছা, এবার I মানে কি বলুন তো? মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে কি আমরা
এ আর স্কয়ার লিখতে পারি না? এরিয়া ইনটু রেডিয়াস অফ জাইরেশন স্কয়ার। সার্কুলার কলম, হ্যাঁ, সার্কুলার কলম যে কোনো প্রকার জিনিসের জন্য, যে কোনো প্রকার জিনিসের জন্য আই ইকুয়াল হচ্ছে a ইনটু r স্কয়ার। a এর মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর ক্রস সেকশনাল এরিয়া নিয়ে আমার কনফিউশন নাই নাকি? না স্যার, কোনো কিছুকে কাটলে যে এরিয়া দেখো ওটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তার এরিয়াটা মিটার স্কয়ার ইঞ্চ স্কয়ারে বের হবে। শেপ যেটা হবে আমার কনফিউশন আছে। আর মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন জিনিসটা কি সেটা হচ্ছে অন্য একটা বিষয়, সেটা এখন আমাদের এটা হচ্ছে পিওর ফিজিক্সের বিষয়, এটা কোন ফিজিক্স বড় আকারে আমি বলছি না। রেডিয়াস অফ জাইরেশন আবার দুটো এক্সিস হিসাবে হিসাব করা যায়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর জন্য আর হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস এর জন্য। এখন দেখেন এরিয়া সেম থাকবে, এরিয়া তো চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই। এক্স অ্যাক্সিস দিক থেকে দেখেন, ওয়াই অ্যাক্সিস দিক থেকে দেখেন, এরিয়ার ভ্যালু অল টাইম সেম। তাহলে আর যদি দুইটা হয় তাহলে আমার এখানে আয়ও কয়টা হবে? দুইটা হবে। এই জন্য আপনারা ম্যাট্রিক্স অফ ম্যাটেরিয়াল যখন করতেন তখন আপনাদেরকে বলা হতো যে আই এক্স নাম্বার জন্য অথবা আই ওয়াই নাম্বার জন্য। বুঝতে পারছি? তার মানে এবার আসেন আমরা এখানে বলে দিচ্ছি আপনাকে আমি কোন একটা শেপ দিলাম, এটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কত? তার এক্স অ্যাক্সিস। আপনি তার কি বের করলেন? আর এক্স এক্স বের করলেন এবং তার কি বের করলেন? আর ওয়াই ওয়াই বের করলেন। আচ্ছা দেখি আমরা একটা জিনিস বলি, আর এক্স এক্স এর মান যদি ছোট হয়, আই এক্স এক্স এর মান কি বড় হবে নাকি ছোট হবে? আর এর মান যদি ছোট হয়, আই এর মান কি ছোট হবে নাকি বড় হবে? না ছোট হবে, ছোট হবে। এরিয়া তো সেম, এরিয়া বুঝলে যাবে। ওর সাথে গুণ দিলে ছোট জিনিস গুণ দিলে ছোট হবে, বড় জিনিস গুণ দিলে বড় হবে। কথা ক্লিয়ার? তাহলে এখন আসেন আমি বলতেছি এই কেসে আমার আর এক্স এক্স গ্রেটার দেন আর ওয়াই ওয়াই। তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি যে আই এক্স এক্স গ্রেটার দেন কত? আই ওয়াই ওয়াই। ঠিক আছে? এখন এই কলামটার যদি লেন্থ যদি সেম, অবশ্যই কলামের লেন্থ তো সেম থাকবে, তাই না? লেন্থ যদি সেম ধরি আমরা, তাহলে আমরা বলতে পারি PCR x গ্রেটার দেন PCR y। এই কথাটার সাথে একমত কিনা এটা বললাম। একমত। এই কথাটার সাথে আমরা একমত থেকে একমত, রাইট? জি স্যার। তাহলে দেখি বলেন, এখন আপনার কাছে দুইটা PCR এর ভ্যালু আছে, এটা PCR x এটা হচ্ছে PCR y। কোনটাকে হচ্ছে কি আমি আমার লিমিট হিসেবে চিন্তা করব? x টাকে নাকি y টাকে? লিমিট। কোনটা ক্রিটিক্যাল? কোনটা আমার লিমিট? কতটুকু পর্যন্ত আমি লোড চাপাবো? ex মানে কি PCR x নাকি PCR y? PCR ওয়াই স্যার। PCR y। কেন? আমি বলতে যাচ্ছি x অক্ষের দিকে বাকলিং আসার জন্য লোড চাপাইতে হবে 10 কিলোনিউটন। আবার আমি বলতেছি y অক্ষের দিকে বাকলিং আসার জন্য লোড চাপাইতে হবে 7 কিলোনিউটন। আমি যখন 7 কিলোনিউটন যখন দিয়ে দিব তখনই তো y সবচেয়ে বাকি শুরু করছে, তার বাকি x অক্ষের জন্য ফেল আমি বসে থাকবো না। এক দিয়ে ফেল আসছে মানে ফেল। কথা কি বুঝতে পারছি? মানে এত কথা বলার কাহিনী হচ্ছে অঙ্ক যখন করতে যাবেন আপনাদের একটা সেকশন দিব, এল সেকশন দিব, আই সেকশন দিব, সি সেকশন দিব, ওইটা একটা চার্ট আছে। যে সেকশনে দিব ওই সেকশনের জন্য একটা চার্ট আছে। ওই চার্ট থেকে কি খুঁজে বের করবেন? আর এক্স এক্স আর ওয়াই ওয়াই খুঁজে বের করবেন। যেটা ছোট সেটা নিয়ে অঙ্ক চালাতে হবে, কারণ ছোটটাই হচ্ছে আমার জন্য গভর্ন, তাকে নিয়ে আমার টেনশন করতে হবে। যেটা বড় তার তো রেজিস্ট্যান্স বেশি। কথা কি বুঝতে পারছি? তাহলে আলটিমেট কথা কি? আলটিমেট কথা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন দুই এক্সিস এর সাপেক্ষে আমাদের চার্টে দেয়া থাকবে। যেটা ছোট সেটা নিয়ে কি করব আমরা? কাজ করব। আর রেডিয়াস অফ জাইরেশন যদি চার্টে দেয়া নাও থাকে তারপরে কি আপনারা বের করতে পারবেন না? কিভাবে বের করবেন? আই এর মান বের করা যায় না, আপনারা এরিয়া বের করতে পারেন। আই কে এরিয়া দ্বারা ভাগ করলে আর স্কয়ার পাবেন, তাহলে রুট ওভার করলে আর পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি? বাট স্টিলের কোর্সগুলোতে আই এর মান এবং হাবিজাবি আরএক্স আর এর মানগুলো দিয়ে দেওয়া হয়। তাহলে এবার দেখেন, তাহলে আমি আই কে হচ্ছে ভেঙে লিখতেছি
i কে ভেঙে লিখলে আমরা লিখতে পারি ar স্কয়ার। তাহলে কাকে নিব এখানে আরেকটা ছোটটা করছি নিব স্মল ওয়ান কে নিব y স্কয়ার e এর কি পুরো রাখলাম l বাই r কে নিচে নামাই একটা স্কয়ার দিয়ে দিলাম। এই L বাই R এর নামই হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও। আমি কি বলছিলাম L by R স্ল্যান্ডারনেস রেশিও। দুইজন ঢোকানো আছে, একটা থেকে তার হাইট এবং একটা থেকে তার ক্রস সেকশনাল প্রপার্টি। দেখেন R জিনিসটা আসে কার থেকে, ক্রস সেকশন থেকে আসে, আর L আসে তার হাইট থেকে। আচ্ছা দেখে আবার আমাকে বলেন স্ল্যান্ডার বেশি হইলে আমার জন্য ভালো নাকি কম হইলে আমার জন্য ভালো? কম হলে ভালো। কম হওয়ার মানে কি একটু বুঝেন? কম হওয়ার মানে হচ্ছে আর এর ভ্যালু বেড়ে গেছে, সেজন্য ভাগফলটা কম আসছে। আর এর ভ্যালু বেড়ে গেছে মানে কি, সে প্রসেসড হচ্ছে মানে কি তার বাকলিং এর সম্ভাবনা কমে গেছে। কত কি বুঝতে পারছেন নাকি বুঝিনি? ক্লিয়ার? তাহলে আলটিমেট এটা হচ্ছে আমাদের পিসিআর এর মেথড চলে গেছে। এখন পিসিআর টা আপনি বের করলেন। পিসিআর মানে কি? ক্রিটিক্যাল বাকলিং লোড। ক্রিটিক্যাল বাকলিং লোড। এবার আমরা আরেকটা জিনিস করব, সেটা নাম হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। এটাকে আমরা বলবো হচ্ছে এফসিআর। এফসিআর মানে কি? পিসিআর ডিভাইডেড বাই এরিয়া। এর মানে কি? পাই স্কয়ার ই ডিভাইডেড বাই এল বাই আর। দেখেন এ কাটাকাটি চলে গেছে, এ কাটাকাটি চলে গেছে।